আজকে আমরা পড়ব বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য। বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্যগুলি পড়ার আগে আমাদের বেশ কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। তা হলো বৃত্তচাপ, অধিচাপ, উপচাপ কোণটি, তারপরে সম্মুখ বৃত্তস্থ কোণ ও সম্মুখ কেন্দ্রস্থ কোণ। সেই সমস্ত বিষয়গুলি আমরা একটা একটা করে শিখে নিই। তাহলে 1 নাম্বার আমরা শিখব বৃত্তের চাপ। সবাই খাতা নিয়ে বসবে, আমার সাথে সাথে লিখে নিবে, তাহলে বুঝতে সুবিধা হবে। বৃত্তের চাপ বলতে কি বোঝানো হয়? বৃত্তচাপ। এক কথায় বৃত্তচাপ বলতে কি বোঝানো হয়? মনে করি এই যে আমার একটা বৃত্ত, ঠিক আছে? বৃত্ত মানে হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী একটি বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ হবে। এবার বৃত্তটির বক্ররেখাকে যদি আমরা এখান থেকে দুটো কাট করি, তাহলে আমরা নিচের অংশটুকু এরকম পাচ্ছি, উপরের অংশটুকু এরকম পাচ্ছি, তাই তো? তাহলে বৃত্তকে যদি আমরা কোথাও ছেদ করি দুটো অংশে, তাহলে বৃত্তটি বক্ররেখাটি দুটো ভাগ হয়ে যায়। তাহলে এই অংশগুলোকে বলা হয় একটি বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের আমরা এ বি পয়েন্টে, এ এবং বি পয়েন্টে দুটো কাট করেছিলাম, ঠিক আছে? তাহলে আমরা যদি উপরে একটা বিন্দু ধরি পি, এখানে ধরি একটা বিন্দু কিউ, তাহলে আমরা নিচের এই ছোট্ট বৃত্তচাপটিকে বোঝাতে গেলে আমরা এর নাম দিব এ বি, দু সাইডে দুটো বিন্দু, মাঝখানে যে বিন্দুটি আছে কিউ। তাহলে এই বৃত্তচাপটির নাম হলো এ কিউ বি। এবার এ কিউ বি আর কোণ লেখার মধ্যেও তিনটে বিন্দু লিখতাম আমরা, এখানে বৃত্তচাপ লেখার ক্ষেত্রে আমরা তিনটে বিন্দু লিখছি। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি দেখানোর জন্য, সেটা হচ্ছে উপরে আমাদের এরকম একটা চিহ্ন দিতে হবে। এই চিহ্ন থাকলে বোঝাবে এটি একটি বৃত্তচাপের নাম। ক্লিয়ার? তাহলে নিচের বৃত্তচাপটির নাম হলো আমাদের এ কিউ বি। তাহলে উপরের বৃত্তচাপটির নাম হবে আমাদের এ পি বি। সিমিলারলি মাথায় এরকম একটি বক্রাকার রেখা, যেটি বোঝায় এপিবি একটি বৃত্তচাপ, ঠিক আছে? এবার আমরা দেখতে পাচ্ছি নিচের যে চাপটি হয়েছে সেই চাপটি ছোট, উপরের যে বৃত্তচাপটি হয়েছে সেই বৃত্তচাপটি বড়। তাহলে ছোট বৃত্তচাপটিকে বলা হয় উপচাপ। ছোট বৃত্তচাপটিকে বলা হয় উপচাপ, আর বড় বৃত্তচাপটিকে বলা হয় অধিচাপ। আশা করি বোঝা গেছে। বড় বৃত্তচাপটিকে বলা হয় অধিচাপ, ছোট বৃত্তচাপটিকে বলা হয় উপচাপ। তাহলে ছোটটি এখানে কোনটা? এখানে এ কিউ বি, এই যে নিচের টুকু, এটা হচ্ছে ছোট বৃত্তচাপ। তাহলে এ কিউ বি হলো একটি উপচাপ, আর এ পি বি হলো একটি অধিচাপ। আশা করি বোঝা গেছে। তাহলে কোনটি উপচাপ গেল, কোনটি অধিচাপ গেল, বোঝা গেছে। বৃত্তের চাপ বলতে বৃত্তের বক্ররেখার অংশ, পরিধির অংশ। পরিধির সবচেয়ে ছোট অংশটিকে বলবো আমরা উপচাপ, বড় অংশটিকে বলবো আমরা অধিচাপ। এই অবধি আশা করি মোটামুটি সবার বোঝা গেছে। এর পরবর্তী আমাদেরকে যেটি জানতে হবে সেটি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে সেইটি নিয়ে আলোচনা করা যাক। তাহলে এই অবধি সবার বোঝা গেছে, এইটুকু হয়তো লেখা হয়ে গেছে আশা করি। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ। সম্মুখ বৃত্তস্থ কোণ।
সম্মুখ বৃত্তস্থ কোণ বলতে আমরা কি বুঝবো? সম্মুখ বৃত্তস্থ কোণ বলতে ধরে নিই আমার বৃত্তটি হলো এই, সেখানে কেন্দ্রবিন্দু হচ্ছে ও। আমার বৃত্তচাপ দুটি হলো এ পি বি আর এ কিউ বি। এ কিউ বি, তাহলে এ পি বি হচ্ছে আমার উপচাপ আর এ কিউ বি হচ্ছে আমার অধিচাপ। ঠিক আছে, এবার এই বৃত্তচাপের উপর আমি যদি কোনো একটি কোণ অঙ্কন করি, এ পি বি বৃত্তচাপের উপর যদি আমি একটা কোনো কোণ অঙ্কন করি, ধরে নিচ্ছি কোণটি আমার এরকম। ঠিক আছে, কোণটি গিয়ে ছেদ করলো আর বিন্দুতে, তাহলে আমার যে কোণ তৈরি হলো এ আর বি, এই কোণটি আমার তৈরি হলো এ আর বি। ঠিক আছে, দেখা যাচ্ছে এ আর বি কোণটি কোন বৃত্তচাপের উপর তৈরি হয়েছে? এ পি বি বৃত্তচাপের উপর তৈরি হয়েছে, এই বৃত্তচাপটির উপর তৈরি হয়েছে। কত অবধি গেছে? আর বিন্দু অবধি গেছে। এখানে আর বিন্দুটি কি? বৃত্তের একটি বিন্দু। তাহলে আর বিন্দুটি হচ্ছে যেহেতু একটি বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু, তাহলে এই কোণটিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এ আর বি কোণটিকে আমরা বলছি বৃত্তস্থ কোণ, কারণ এ পি বি বৃত্তচাপের উপর, বৃত্তচাপ থেকে আর বিন্দু আর হচ্ছে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুতে কোণটি তৈরি হয়েছে, তাহলে তাই আমরা এ আর বি কোণটিকে বলছি বৃত্তস্থ কোণ। এরপরে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে সম্মুখ বৃত্তস্থ কোণ কোনটা। তাহলে তার জন্য আমি একটা জায়গা নিই, এই আমার একটি বৃত্ত, আচ্ছা বৃত্তটি হয়নি ঠিক করে, সুন্দর করে আঁকানোর চেষ্টা করি। এই আমার একটি বৃত্ত, বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এবার এই হচ্ছে আমার বৃত্তচাপ এ বি, এ পি বি, আর উপরে বিন্দু আছে কিউ। ঠিক আছে, এবার যদি আমি একটি কোণ অঙ্কন করি, কোণটি ধরে নিলাম এভাবে আছে, আর বিন্দু, আর আরেকটা কোণ অঙ্কন করলাম এভাবে আছে, এটা এস বিন্দু। তাহলে কোণ এ আর বি, এই কোণটি আর বিন্দুটি কোথায় আছে? বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু। তাহলে বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু পর্যন্ত গেছে এ আর বি কোণটা। কোন বৃত্তচাপের উপর অবস্থিত আছে? এ পি বি বৃত্তচাপের উপরে অবস্থিত। বৃত্তচাপটাই এই, এর সামনে অবস্থিত কোণটি। তাহলে এ আর বি কোণকে আমরা বলবো সম্মুখ বৃত্তস্থ কোণ এ পি বি বৃত্তচাপের উপর। ঠিক আছে, এবার আরেকটা কোণ আঁকিয়েছিলাম আমি এ এস বি, এই কোণটি। এ এস বি, এই কোণটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোণটি এস বিন্দুটি হচ্ছে বৃত্তের ওপরই অবস্থিত না, এস বিন্দুটি বৃত্তের ওপর অবস্থিতই না, তাহলে এই কোণটিকে আমরা বৃত্তস্থ কোণ বলতে পারবো না। ঠিক আছে, তাহলে সম্মুখ বৃত্তস্থ কোণ কাকে বলছি আমরা? কোনো একটি বৃত্তচাপের উপর অবস্থিত, বৃত্তচাপের উপর অবস্থিত
বৃত্তের পরিধি পর্যন্ত বিস্তৃত হবে। বৃত্তের মাঝখানে কোথাও শেষ হয়ে গেলে হবে না, এমনকি বৃত্তের বাইরে কোথাও বেরিয়ে গেলে হবে না, এই কোণটিও হবে না। এ টি বি যে কোণটি আঁকালাম এই কোণটিও হবে না। একমাত্র এ আর বি যে কোণটি বৃত্ত পর্যন্ত গিয়েছে, বৃত্তের পরিধি পর্যন্ত গিয়েছে, সেই কোণটিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণগুলি কোন বৃত্তচাপের উপর অবস্থিত দেখতে পাচ্ছি এখানে আমরা? এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত এগুলি হলো সম্মুখ বৃত্তস্থ কোণ। এখানে আরেকটু জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে সম্মুখ ব্যাপারটাকে একটু ভালো করে বুঝে নেওয়া যাক। সম্মুখ ব্যাপারটা হচ্ছে, যদি আমার একটি বৃত্ত থাকে, এই এখানে আমার দুটি বিন্দু এ বি, তাহলে দুটি বৃত্তচাপ হলো এ পি বি আর এ কিউ বি। এবার এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটি এ আর বি, কোণ এ আর বি এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত। আমি বড় বড় করে লিখছি কারণ অনেকেরই ছোট ফোন থাকতে পারে, অসুবিধা হতে পারে, আমি বড় বড় করে লিখছি ওই জন্য। বৃত্তচাপের উপর অবস্থিত, ঠিক আছে। এবার যদি আমরা কোণটিকে এভাবে ভাবি, কোণ এ পি বি, কোণ এ পি বি কোণটি, এই যে এই কোণটি কোন বৃত্তচাপের উপর অবস্থিত? এই কোণটিকে আমরা বলতে পারবো না যে এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত। এই বৃত্তচাপের উপর অবস্থিত এভাবে কোণ হতে পারবে না, এই বৃত্তচাপের উপর অবস্থিত এভাবে কোণ হতে পারবে, যেটা পরিধি পর্যন্ত অন্যদিকে যাবে, সামনের দিকে যাবে। তাহলে এই কোণটা কার সামনে আছে? নাকি এই বৃত্তচাপটার সামনে আছে এই কোণটা, এই বৃত্তচাপের সামনে আছে এই কোণটা। তাহলে এই কোণটাকে আমরা বলবো এ পি বি, কোণটিকে আমরা বলবো এ কিউ বি বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে এটিকে বলবো আমরা এ কিউ বি বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ বৃত্তস্থ কোণ, না এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত নয়। এটা হচ্ছে এ কিউ বি বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে সম্মুখ কথাটা মানে বোঝা গেছে, যে চাপটি থাকবে এখানে এ পি বি চাপের উপর, সামনের দিকে বৃত্তের কোণ কোনটা? এ আর বি, এইটি হবে সম্মুখ বৃত্তস্থ কোণ, এই যে এইটি। কিন্তু এই কোণটি হবে না, ঠিক আছে। এই কোণটি কার উপর হবে? নাকি উল্টো দিকের এই বৃত্তচাপটির উপর অবস্থিত এই কোণটি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা সম্মুখ বৃত্তস্থ কোণ সম্পর্কে জানলাম। এরপরে আমরা শিখব সম্মুখ কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ বলতে আমরা যেটা বুঝছিলাম সেটা হচ্ছে কোন একটি বৃত্তচাপ থেকে বৃত্তের বিপরীত পার্শ্বে অবস্থিত পরিধি পর্যন্ত বিস্তৃত হবে। কিন্তু বৃত্তচাপ থেকে কোণটি যদি বৃত্তের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হয়, যেমন এরকম এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণটি ওপর অবস্থিত এই কোণটি এ ও বি কোণটি কেন্দ্রবিন্দুগামী, তাই তো, কেন্দ্রবিন্দুগামী। তাহলে এই কোণটিকে আমরা বলবো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আশা করি বোঝা গেছে। কোন একটি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রবিন্দুগামী কোণটিকে আমরা বলবো সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর সেই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তের পরিধি বিন্দুগামী কোণটিকে আমরা বলবো বৃত্তের বৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ আর বি হচ্ছে বৃত্তস্থ কোণ, আর কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে এই উক্তি। ঠিক আছে, কেন্দ্রবিন্দুগামী হলে কেন্দ্রস্থ কোণ,
পরিধিগামী হলে বৃত্তস্থ কোণ। আশা করি এই অবধি বোঝা গেছে। আচ্ছা, এর পরবর্তী এইটুক জানার পর আমাদের একটা উপপাদ্য শিখতে হবে। সেই উপপাদ্যটি হলো 34 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার হচ্ছে 123 পেজ, টেক্সট বইয়ের 123 পেজ, 34 নম্বর উপপাদ্য। উপপাদ্যটি আমাদের বিবৃতি বলেছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এটা আমার উপপাদ্যের বিবৃতিতে বলেছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি এই একটি বৃত্ত, আচ্ছা বৃত্তটিকে অন্য জায়গায় আঁকাই, নিচের দিকে আঁকাই, তাহলে দেখতে সুবিধা হবে। এই একটি বৃত্ত, ঠিক আছে, এর কোনো এক বৃত্তচাপের দ্বারা গঠিত। তাহলে বৃত্তচাপটিকে ধরে নিয়ে আমাদের এখানে এপিবি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, এই যে কেন্দ্রস্থ কোণ, তাহলে কোনটা হবে এ ও বি, এটি হবে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ এ ও বি, ঠিক আছে। এবার ওই চাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে ওই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ আমরা কি দেখতে পাচ্ছি, ওই চাপ দ্বারা গঠিত একটি বৃত্তস্থ কোণ ধরে নিই এই কোণটি, ঠিক আছে। বৃত্তস্থ কোণ বলতে সি বিন্দুতে যে কোণটি তৈরি হয়েছে, এই কোণটি, এই কোণটি যা হবে, এই কোণটি আগেরটির দ্বিগুণ হবে। বোঝা গেছে? আমাদেরকে প্রমাণ করতে হবে এ সি বি কোণটি যা হবে এ ও বি তার দ্বিগুণ হবে, ঠিক আছে। এই আমাদের প্রমাণ করতে দিয়েছে। এবার তাহলে আমরা প্রদত্ততে কি লিখছি, ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের আমরা দেখতে পাচ্ছি এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, এবং বৃত্তস্থ কোণ আমরা এখানে পেয়েছি এসিবি। এ ও বি আমাদের কেন্দ্রস্থ কোণ আর এসিবি আমাদের বৃত্তস্থ কোণ। প্রদত্ততে যা শুধু এইটুকুই লেখা হলো, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ করতে দিয়েছে কোণ এ ও বি হবে কোণ এসিবি এর দ্বিগুণ। মানে প্রশ্নে বলে দিয়েছে, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ কোণ এ ও বি হবে বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি এর দ্বিগুণ, ঠিক আছে। এই জিনিসটি আমাদের প্রমাণ করতে হবে। এবার আমাদের এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা অঙ্কন লাগবে। সেই অঙ্কনটা কি হবে দেখা যাক। তাহলে আমাদের অঙ্কন লাগবে, এই ছিল আমাদের বৃত্ত, এই আমাদের কেন্দ্র, এই আমাদের কেন্দ্রস্থ কোণ, এই আমাদের বৃত্তস্থ কোণ, ঠিক আছে। বোঝা গেছে? এটা এ, এটা বি, এখানে পি, এখানে ও আর এখানে সি।
এই ছিল আমাদের ছবিটি। এবার আমাকে যেটা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে সি বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত মিলাতে হবে এবং তাকে একটু বর্ধিত করে রাখতে হবে। কি বললাম? সি বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত মেলাতে হবে, সি ওকে যুক্ত করে তাকে বহিস্থ একটা বিন্দু ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম। তাহলে ডি মাঝামাঝি কোনো একটা বিন্দু, ঠিক আছে, যে কোনো জায়গায় হতে পারে। তাহলে সি বিন্দু থেকে একটি রেখা ও বিন্দুকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। তাহলে অঙ্কন কি হলো? সি বিন্দু থেকে একটি রেখা ওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে অঙ্কনটি আমরা লিখছি। অঙ্কন অঙ্কন হবে সি ও কে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। সি ও কে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণ। এই অবধি আমাদের অঙ্কন শেষ। প্রমাণটা আমাদের দেখে নিই কি করতে হবে। এ ও বি কে এসিবি এর দ্বিগুণ প্রমাণ করতে হবে। এ ও বি কে এসিবি এর দ্বিগুণ প্রমাণ করতে হবে। তাহলে সেই কাজটা আমরা কি করে করব দেখা যাক। তাহলে আমাদের ছবিটি দাঁড়ালো এরকম, তাই তো? এ পি বি একটি বৃত্ত চাপ, তার উপর এ ও বি একটি কেন্দ্রস্থ কোণ, আর এ সি বি হচ্ছে একটি বৃত্তস্থ কোণ। অঙ্কনে আমরা কি করলাম? সি বিন্দু আর ও বিন্দুকে যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের প্রমাণ কাজটি করতে হবে। করা যাক। তাহলে আমাদের ছবিটি ছিল এরকম। এখান থেকে আমরা একটা ত্রিভুজ নিব। ত্রিভুজ কোনটি দেখা যাক। ত্রিভুজ হচ্ছে এ সি ও ত্রিভুজটা নেওয়া হলো। কোনটা? এ এ এই যে সি, এই ও, এই যে এই ত্রিভুজটা নিব। এ সি ও ত্রিভুজটি আমরা নিব। তাহলে এ সি ও ত্রিভুজটি কেমন আছে আমি সাইডে আঁকিয়ে দেখাচ্ছি। এরকম আছে, তাই তো? এখানে আছে সি, এখানে আছে এ, এখানে আছে ও, আর এই বাহুটি ডি পর্যন্ত বর্ধিত। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এই বাহু ত্রিভুজটিকে নিয়ে আমরা প্রমাণ কাজটি শুরু করব। তাহলে ত্রিভুজটিকে সুন্দর করে আঁকাই আরেকবার। বৃত্তের মধ্যে শুধুমাত্র এই ত্রিভুজটিকে নিয়ে আমরা প্রমাণটা শুরু করছি। এ সি ও, যেটি ডি পর্যন্ত বর্ধিত আছে। এবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি যে না, পরীক্ষার সময় কিন্তু প্রমাণটি আরেকবার মানে ছবিটি এখানে এরকম করে আরেকবার আঁকাতে হবে না, এখানে আমি বোঝানোর জন্য বলছি। প্রমাণের সময় দেখতে পাচ্ছি এ ও আর সি ও দুটি সমান। এ ও আর সি ও এই দুটি বাহু সমান, তাই তো? কেন? কারণ
ও বিন্দু যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এও আর সিও হবে বৃত্তের ব্যাসার্ধ। লিখে দিব আমরা, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ ও এবং সিও যদি সমান হয় তাহলে এও সংলগ্ন কোণ হচ্ছে এই কোণটি আর সিও সংলগ্ন কোণ হচ্ছে এই কোণটি। এই দুটি কোণও সমান হবে, কারণ ত্রিভুজের দুটি বাহু যেহেতু সমান হয়ে গেছে, ত্রিভুজটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে তার মানে ত্রিভুজ এ সি ও একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, কোণ কি কোণ সমান হবে, সি এ ও এই কোণটি সমান হবে কোন কোণের সঙ্গে, কোণ এ সি ও, তাই তো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুটি কোণ সমান হচ্ছে, যেহেতু এ ও আর সি ও দুটি সমান। ঠিক আছে, এই অবধি আশা করি বোঝা গেছে, লেখাও হয়ে গেছে। এরপরে আমরা পাচ্ছি ত্রিভুজটির দিকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজটিতে সি বিন্দু থেকে ও কে মিলিয়ে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তার মানে ত্রিভুজটিতে আছে আমার সি ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা, এই এরকম আছে। ঠিক আছে, এরকম আছে আমার ত্রিভুজটি। এবার একটা জিনিস লক্ষ্য করি, এস ও ডি, কোণ এ ও ডি ত্রিভুজের বাইরে আছে, কোণ এ ও ডি ত্রিভুজের বাইরের দিকে আছে। ত্রিভুজটি তো এ সি ও, তাহলে এ ও ডি কোণটি ত্রিভুজের বাইরের কোণ, মানে এটি বহিস্থ কোণ, বহিস্থ কোণ। এবার ত্রিভুজের উপপাদ্য ক্লাস 9-এ থাকতে আমরা শিখেছিলাম, বহিস্থ কোণ, বহিস্থ কোণের মান কি হয়, অন্তস্থ দুটি বিপরীত কোণের সমষ্টির সমান। তাহলে অন্তস্থ বিপরীত কোণ কি কি, এই কোণটি আর এই কোণটি। এই কোণের অন্তস্থ কোণ কোনটা, কোণ এসিও আর কোণ এওসি। তাহলে অন্তস্থ কোণ কি কি দাঁড়াচ্ছে, কোণ এসিও কমা কোণ এওসি, সরি এসিও আর সিএও। ঠিক আছে, কি কি কোণ দাঁড়াচ্ছে অন্তস্থ, সিএও আর এসিও, এই দুটি কোণ দাঁড়াচ্ছে অন্তস্থ কোণ। ক্লাস 9-এর উপপাদ্য থেকে আমরা জানতে পারি বহিস্থ কোণের মান কি হয়, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে 9-এর উপপাদ্য থেকে আমরা এই লাইনটি লিখতে পারি। এর কারণ কি লিখবো আমরা, কারণ আমি বলে দিচ্ছি, এটা এখানে লিখে নিবে। এখানে কি কারণ হবে, বহিস্থ কোণের মান ত্রিভুজের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কোণ এ ও ডি সমান সমান কোণ এসিও প্লাস কোণ সিএও, তাই তো? কোণ এ ও ডি সমান সমান কোণ এসিও যোগ কোণ সিএও। এর আগে আমরা পেয়েছিলাম কোণ সিএও আর এসিও সমান, এই যে এর আগে আমরা কি পেয়েছিলাম, কোণ সিএও এবং কোণ এসিও সমান। এখানে আমরা কি পেলাম, কোণ এওডি ও এওডি সমান সমান কোণ এসিও যোগ কোণ সিএও। যেহেতু এসিও আর সিএও সমান, তাহলে সমান যে কোনো দুটি কোণের যোগ করলে একটি কোণের দ্বিগুণ পাওয়া যেতে পারে। তাহলে আমরা এ ও ডি কে লিখতে পারি এসিও, আচ্ছা সিএও কে এসিও লিখলাম। এবার সিএও এর পরিবর্তে কি লিখতে পারি, আবার এসিও লিখতে পারি, কারণ সিএও সিএও আর এসিও কি সমান, এই দুটি কোণ কি সমান, সেই জন্য আমরা
সিও এর জায়গায় কোণ এসিও লিখলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 2 কোণ এসিও। তাহলে এওডি সমান সমান কি পাচ্ছি আমরা? 2 কোণ এসিও। এই জায়গাটাকে মার্ক করে রাখো, এটি কাজে লাগবে। ঠিক আছে, এই অবধি তাহলে বোঝা গেছে। তাহলে কোণ এ ও ডি সমান সমান কি পেলাম? সমান সমান 2 কোণ এসিও পেয়েছি। এবার যদি আমরা ত্রিভুজ অন্যটি নিতাম তাহলে আমরা কি পেতাম? আগেরটা থেকে তো এই কোণ এওডি সমান সমান এটা পেলাম। এবার যদি আমরা ত্রিভুজ, এই ছিল আমার গোটা ছবিটা, তাই তো? এবার আমরা প্রথমে এই ত্রিভুজটা নিলাম, যার জন্য আমরা কি পেলাম? এই জিনিসটা পেলাম, তাই তো? তাহলে এ বি পি ও ডি সি, ঠিক আছে? তাহলে যদি আমরা অন্য ত্রিভুজ নিতাম, মানে সমরূপ, আচ্ছা, এবার যদি আমরা অন্য একটি ত্রিভুজ নিই, মানে অনুরূপে যদি আমরা প্রমাণ করি, অনুরূপে ত্রিভুজ সিবিও, ত্রিভুজ সিবিও বলতে বাকি অংশটুকু। সিবিও থেকে আমরা কি কি পাবো অনুরূপে প্রমাণ করলে? সিবিও থেকে পাই, অনুরূপে আমরা ত্রিভুজ সিবিও থেকে পাই কি পাই? কোণ, এখান থেকে পাবো আমরা বিওডি, একই রকম করে আগেরটার মতো। আগেরটা ছিল এওডি সমান সমান 2 কোণ এসিও, এখানে আমরা পাবো কোণ বিওডি সমান সমান 2 কোণ বিসিও। বোঝা গেছে? তাহলে আমরা আগে পেলাম অন্য একটা ত্রিভুজ থেকে পেলাম কোণ, আগের ত্রিভুজটা থেকে পেলাম কোণ এওডি সমান সমান 2 কোণ এসিও। এখান থেকে আমরা পাচ্ছি কোণ বিওডি সমান সমান 2 কোণ বিসিও। তাহলে এই দুটো সমীকরণ, এটাকে নাম দিয়েছি 2, এটাকে নাম দিলাম 1। ঠিক আছে, এবার 1 নং আর 2 নং যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি দেখা যাক। তাহলে 1 নং ও 2 নং যোগ করে পাই। আমার সাথে সাথে লিখবে, তাহলে বুঝতে পারবে। 1 নং ও 2 নং যোগ করে পাই। 1 নং কি ছিল? কোণ এ ও ডি সমান সমান 2 কোণ এসিও, তাই তো? এবার 2 নং ছিল কোণ বিওডি সমান সমান 2 কোণ বিসিও। ঠিক আছে, এবার যদি আমরা ছবিটার কথা আবার একবার মনে করি, ছবিটা আমাদের কেমন ছিল? এরকম ছিল না? ঠিক আছে, এ পি বি, এখানে ও, এখানে ডি, এখানে সি। এবার যদি আমরা দেখি এওডি আর বিওডি, এই এওডি এই বিওডি যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? কোণ এও বি, তাই তো? কোণ এ ও বি পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে দুটোকে যদি যোগ করি, এওডি আর বিওডি যোগ করে পেয়ে যাচ্ছি আমরা কোণ এ ও বি সমান সমান 2 কমন নিলাম, কি কি থাকছে? কোণ এ সি ও যোগ কোণ বি সি ও। এবার এ সিও বলতে এই কোণটি, এই অর্ধেকটুকু, আর বিসিও বলতে বাকি অর্ধেকটুকু। তাহলে এসিও ও বিসিও যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? এসিও ও বিসিও যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কোণ এ সি বি, তাই তো? এসিও আর বিসিও যোগ করলে আমরা পাচ্ছি কোণ এ সি বি, সামনে টুটা বসে গেল। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল যে কোণ এওবি সমান সমান 2 কোণ এসি বি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল।
যে কোণ AOB সমান সমান 2 কোণ ACB। ঠিক আছে? প্রমাণিত। তাহলে আবার প্রথম থেকে একবার দেখে নিই গোটা প্রমাণটা কি হয়েছে, আরেকবার বলে দিচ্ছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের ক্ষেত্রে AO, এই যে AO আর CO দুটি ব্যাসার্ধ সমান। তাহলে এখান থেকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই কোণগুলি সমান, কোণ CAO এবং কোণ ACO সমান। হয়ে গেল, এখান থেকে একটা জিনিস পেয়ে গেলাম, এই জিনিসটা মার্ক করে রাখবো। ঠিক আছে, নেক্সট এই ত্রিভুজটি নিব। কোন ত্রিভুজ? ত্রিভুজ ACO। এখানে হেডিং হবে ত্রিভুজ ACO এর ক্ষেত্রে। ত্রিভুজ ACO এর ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি? AOD একটি বহিস্থ কোণ, AOD ত্রিভুজটির বাইরে আছে, তাহলে AOD হচ্ছে ত্রিভুজটির বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ সমান সমান কি হয়? অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। গত বছরে ছিল উপপাদ্যটি। তাহলে অন্তস্থ কোণ কি কি আছে? একটা আছে ACO আর একটা আছে CAO। একটা আছে ACO, একটা আছে CAO। তাহলে এই দুটি কোণের সমষ্টি সমান হবে। তাহলে আমরা কি পাচ্ছি? বহিস্থ কোণ AOD সমান সমান ACO যোগ CAO। এবার এবার যদি আমরা করি AOD সমান সমান CAO মানে কি? একটু আগে প্রমাণ করলাম আমরা CAO সমান সমান ACO। এই তো এখানে প্রমাণ করেছি CO সমান সমান ACO। তাহলে CAO এর জায়গায় আমরা ACO লিখতে পারি। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা AOD সমান সমান 2 কোণ ACO। অনুরূপে এই ত্রিভুজটা নিয়ে করা হলো, এবার পাশের ত্রিভুজটা নিয়ে করা যাক। অনুরূপে ত্রিভুজ ACO এর ক্ষেত্রে পাই BOD সমান সমান 2 BCO। এবার সমীকরণ দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি AOD যোগ BOD, AOD এইটুকু, AOD এইটুকু আর BOD ওইটুকু। AOD আর BOD যোগ করে হয়, AOD ও BOD যোগ করে হয় AOB, তাই তো? AOD ও BOD এই কোণটুকু আর এই কোণটুকু যোগ করে আমরা এই গোটা কোণটুকু পেয়ে যাব AOB। সমান সমান পাচ্ছি আমরা উপরের ছোট ছোট দুটি কোণ যোগ করে আমরা পাবো উপরের এই গোটা কোণটি। ঠিক আছে, তাহলে AOB সমান সমান 2 কোণ ACB। প্রমাণিত। বোঝা গেছে? প্রমাণিত। আচ্ছা, আশা করি বোঝা গেছে সবার। তাহলে প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে জানাবে। নেক্সট আর একটা উপপাদ্য পড়ব। উপপাদ্যটি ছোট। 34 নম্বর উপপাদ্য হয়ে গেল। এবার 35 নম্বর উপপাদ্যটি বলেছে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। দেখি একটু জুম করা যায় নাকি? হ্যাঁ, এই তো। এবার হয়তো বোঝা যাবে ছোট ফোনগুলোতে। তাহলে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। প্রদত্ত প্রদত্ত তাহলে কি কি হবে? একই বৃত্তস্থ কোণ দুটি নিতে হবে। তাহলে বৃত্তস্থ কোণ কি কি নিলাম আমরা? APB বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে যেটা আমরা নিয়েছি, আমি ছবিটাকে আরেকবার বুঝিয়ে দিই। এখানে এই আমার বৃত্ত, এই আমার APB বৃত্তচাপ। এবার APB বৃত্তচাপের উপর অবস্থিত আমাকে দুটো কোণ নিতে হবে। একটা নিলাম আমরা এই ACB, ঠিক আছে, আর একটা নিলাম আমরা ADB, তাই তো? ACB নিলাম, ADB নিলাম।
তাহলে প্রদত্ততে আমরা কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি এবং এডিবি যে কোনো দুটি কোণ এবিডিসি বৃত্তাংশে অবস্থিত। উপরে বৃত্তাংশটিতে অবস্থিত কোন বৃত্তচাপের উপর অবস্থিত? এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত সম্মুখ বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এবার আমাকে প্রমাণ করতে হবে এই যে কোণগুলি কি কি কোণ? কোণ এ সি বি সমান সমান কোণ এ ডি বি, এই দুটো আমাকে প্রমাণ করতে হবে। কোণ এসিবি সমান সমান কোণ এ ডি বি। ঠিক আছে, তাহলে অঙ্কন কি করব? অঙ্কন করব আমরা, কেন্দ্র আছে ও বিন্দুতে, ও বিন্দুতে কেন্দ্র আছে, তাহলে ও বিন্দুতে আমরা একটি কেন্দ্রস্থ কোণ অঙ্কন করে নিলাম। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ অঙ্কন করে নিলাম। এবার 34 নম্বর উপপাদ্যে আমরা কি পড়েছি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কোণ এওবি সমান সমান 2 কোণ এসিবি, এটা আমরা 34 নম্বর উপপাদ্যে একটু আগে প্রমাণ করলাম। ঠিক আছে, এবার পাশেরটাও তো একটি বৃত্তস্থ কোণ এডিবি, এটাও তো একটি বৃত্তস্থ কোণ। তাহলে এখানে এওবি সমান সমান 2 কোণ এডিবি। তাহলে দুটি সমীকরণ আমরা পেলাম, এওবি সমান সমান 2 কোণ এসিবি, এওবি সমান সমান 2 কোণ এডিবি। এবার যদি দুটো সমীকরণকে আমরা সমান করে দিই, এওবি এওবি কেটে গেল, তাহলে 2 কোণ এসিবি সমান সমান 2 কোণ এবিডি, 2 কোণ এসিবি সমান সমান 2 কোণ এডিবি, 2 কোণ এসিবি সমান সমান 2 কোণ এডিবি। এবার এই 2 কেটে গেল, তাহলে থাকলো আমার এসিবি সমান সমান এডিবি। বোঝা গেছে? কি কি করলাম? যদি ওখানে বুঝতে অসুবিধা হয় আরেকবার আমি নিজেই বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা কি কি দিচ্ছি? কোণ এ ও বি একটি কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ না, এ ও বি তো একটি কেন্দ্রস্থ কোণ। কোণ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এবার বৃত্তস্থ কোণ কি কি? এ সি বি আর এ ডি বি, এই দুটি তো বৃত্তস্থ কোণ, তাই তো? এবার এবার আমরা কি পাই? 34 নম্বর উপপাদ্যে কি কি পড়েছি আমরা? সেটা পড়েছি যে এ ও বি সমান সমান 2 কোণ এসিবি। কেন? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার এখানে তো আরেকটা বৃত্তস্থ কোণ আছে এডিবি, তাহলে ওটাও একই রকম হবে, এ ও বি সমান সমান 2 কোণ এ ডি বি, তাই তো? এ ও বি সমান সমান 2 কোণ এ ডি বি। এবার এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা পাচ্ছি 2 কোণ এ সি বি সমান সমান 2 কোণ এ ডি বি। এই দুই কেটে গেল, তাহলে এ সি বি সমান সমান কোণ এ ডি বি। প্রমাণিত, একদম সিম্পল, কিছুই নেই এটাতে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই কোণটি আর এই কোণটি, তাহলে এটি হলো এটা কেন্দ্রস্থ কোণ আর এইটি হলো বৃত্তস্থ কোণ, তাই তো? এটি বৃত্তস্থ কোণ, এটি কেন্দ্রস্থ কোণ, তাহলে এওবি সমান সমান এসিবি। আর আরেকবার দেখতে পাচ্ছি এইটি বৃত্তস্থ কোণ আর সেম বৃত্তচাপের উপর অবস্থিত এটি একটি আরেকটি বৃত্তস্থ কোণ, তাহলে এখান থেকেও পাবো আমরা এওবি সমান সমান কোণ এডিবি। তাহলে দুটিকে তুলনা করলে প্রমাণিত হয়ে গেছে। এই তো, এই উপপাদ্যটি সোজা ছিল, ছোট ছিল, হয়ে গেল এটা। আগের উপপাদ্যটি একটু জটিল, উপপাদ্যটা হয়ে গেল প্রমাণ করা। প্রমাণ করাটি একটু জটিল, শুধু ত্রিভুজ দুটিকে মাথায় রাখতে হবে। প্রমাণটা করিয়েছি, এই যে এখানে। যদি কারো লেখা অসুবিধা থাকে আরেকবার আমি স্ক্রল করছি, যতটুকু লেখা হয়েছে না হয়েছে ভিডিও পজ করে করে লিখে নাও।
আশা করি এই অবধি হয়ে গেছে। এখানে যদি কারো লেখা বাকি থাকে, এটা হয়ে গেলে 3টি পেজ আছে। এটা ফার্স্ট পেজ, এখান থেকে এতটা যদি রাখি আমরা, এই যে এটা, তারপরে এখান থেকে এতটা যদি লেখা হয়ে যায়, এটা লেখা হয়ে গেলে তারপর দুটিকে যোগ করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানেই থাকলো এই অবধি। যদি কারো তাও বুঝতে অসুবিধা থাকে আমাকে জানাবে। শেষ করছি। আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট করতে পারো। আর এভাবেই বাংলায় আমি কি বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে 10ম শ্রেণীর অঙ্ক বইয়ের অঙ্কগুলো আমি করতে থাকবো। এর মাঝখানে ভৌতবিজ্ঞান নিয়েও পড়াতে পারি। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছতে থাকবে। এখানেই শেষ করছি। হয়ে গেছে আশা করি।